আমি মোহাম্মদ আমিনুর রহমান ভূঁইয়া, প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী। দীর্ঘ 30 বছর যাবৎ আমি এই প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাম্প্রতিক আলোচনায় ট্যুর অপারেটর নিবন্ধন ও পরিচালনা আইন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন কথা হলো, হঠাৎ কেন এটার প্রয়োজন দেখা দিল? নিবন্ধন আমরাই কিন্তু চেয়েছিলাম এই নিবন্ধনটা হয়ে গেলে আমাদের জন্য ট্যুর অপারেটর যারা আমরা করছি তাদের জন্য ভালো হবে, কিন্তু আমরা চাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় এমন একটা বিধিমালা আমাদেরকে উপহার দিয়েছে, না পারছি এটা গিলতে, না পারছি ফেলতে। কেন ফেলতে পারছি না? কারণ আমরাই তো চেয়েছিলাম বিধিমালাটা হোক, এখন এই জন্য আমরা ফেলতে পারছি না। বিধিমালা কি আছে? বিধিমালা আছে, আমরা যারা ট্যুর অপারেটর করি আমাদেরকে 10 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি দেখাতে হবে, 3 লক্ষ টাকা জামানত দেখাতে হবে, 50,000 টাকা নিবন্ধন সনদ ফি দিতে হবে, 5,000 টাকা ফর্ম ফি দিতে হবে, আর 1,000 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এখন কথা হলো, এই এত টাকা যদি আমাদের থাকে তাহলে আমরা কেন ট্যুর অপারেটর করব? আমরা তো ইচ্ছা করলে এ টাকা দিয়ে অন্য ব্যবসা করতে পারি, আরও যেটা দিয়ে আমাদের নিশ্চিত প্রতিদিন ইনকাম আসবে সেই ব্যবসাই তো করতে পারি। কেন আমি এখানে আমরা 10 লাখ টাকা ব্যাংক সলভেন্সি দেখাবো, 3 লাখ টাকা জামানত দিতেই হবে, 50,000 টাকা নিবন্ধন ফি দিতেই হবে, 5,000 টাকা ফর্ম ফি দিতেই হবে, 1,000 টাকা সার্ভিস চার্জ দিতেই হবে? কেন? আমরা যারা ট্যুর অপারেটর করি আমরা তো প্রকৃতিকে পছন্দ করি বলেই এই সেক্টরে এসেছি। এখানে সবাই আমরা নতুন নতুন উদ্যোক্তা। আমি হয়তো বলতে পারি যে আমি হয়তো পুরানো, আবার আমার মতো আরও হয়তো কিছু লোক আছে যারা নাকি পুরনো, কিন্তু বাংলাদেশে সবাই তো পুরনো না। এটা একটা সম্ভাবনাময় শিল্প। এই সম্ভাবনাময় শিল্পটাকে যদি আমরা এভাবে গলা টিপে হত্যা করি তাহলে কিন্তু এই শিল্পে আর মানুষ আসবে না। আর আমি মনে করি এই শিল্পটাকে বন্ধ করে দেওয়ার জন্যই এই 10 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি, 3 লক্ষ টাকা জামানত, 50,000 টাকা নিবন্ধন ফি, 5,000 টাকা ফর্ম ফি, 1,000 টাকা সার্ভিস চার্জ এগুলি নির্ধারণ করা হয়েছে। আমি বলবো এটা হলো একটা কালো আইন। এটা আমরা যারা ট্যুর অপারেটর আছি তাদের পক্ষের জন্য এটা আইন করা হয়নি। এটা করা হয়েছে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল যারা নাকি আমাদেরকে জিম্মি করে নিজেদের আখের গোছাতে চায়। কেউ তো বলবেন যে আখের আবার কীভাবে গোছায়, অর্থাৎ এভাবে কঠিন আইন করলে কী হবে, কি আমরা তো 500-600টা কোম্পানি বা 800 টাকা কোম্পানি এখানে নিবন্ধন করব, কিন্তু এখন বাংলাদেশে প্রায় 50,000 ট্যুরিজম প্রতিষ্ঠান আছে। হয়তো বলবেন যে সবাই তো অফিস নাই। না, সবাই প্রথমত অফিস থাকে না। কেউ বাবার বাসায় থাকে, কেউ বোনের বাসায় থেকেই তার কম্পিউটারের মাধ্যমে কাজ শুরু করে। এক পর্যায়ে সে যখন কিছুটা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে হয়তো সে একটা অফিস নেয়। এভাবেই তো আমরা কর্মজীবনে আসছি। এখন মনে করেন যে ঢাকা ভার্সিটি থেকে একটা ছেলে স্টুডেন্ট অবস্থায় এই ট্যুর অপারেটর কাজ শুরু করলো। এখন সে হলে বসেই কিন্তু এই ট্যুরিজম ব্যবসাটা করছে, বা তার বন্ধুর বাসায় বসেই কাজ করছে, কারণ তার তো এখন বিশাল অফিস দরকার নেই। তার একটা কম্পিউটার, একটা মোবাইল হলেই কাজ চলছে। তার দরকার একটু ইংরেজিতে নলেজ রাখা এবং বিদেশের সাথে যেভাবে কমিউনিকেশন করতে হয় সেগুলিতে জানা। তো এইভাবেই তো আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এক্সপোর্টার, ইম্পোর্টার বা এফবিসিএস যারা নাকি বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে। তারা কিন্তু একদিনেই বড় হয়ে যায়নি। এখন এভাবে যদি আইন করা হয়, বিধিমালা করা হয়, তাহলে আমাদের এই সেক্টরে আর নতুন নতুন শিল্প উদ্যোক্তা আসবে না। শত শত ইউনিভার্সিটিতে যে ট্যুরিজম সেক্টরগুলি খোলা হয়েছে, ট্যুরিজম হসপিটালি সেকশনটা খোলা হয়েছে, এখান থেকে সম্ভাবনায় অনেক ট্যুরিজম উদ্যোক্তা আসবে আমরা জানি। কিন্তু এটা করা হলে, এই আইন যদি বিধিমালা করা হয়, তাহলে ওই ছেলেগুলি কী করবে? ওই ছেলেগুলি হয়তো ভবিষ্যতে এই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে না। সে হয়তো চিন্তা করবে যে এখন আমি একটা হোটেলে যা চাকরি করি, এই চিন্তাটা করবে। তার মধ্যে একটা চাকরির মেন্টালিটি সৃষ্টি হবে। তো চাকরি যদি করে তাহলে সে বাংলাদেশে কেন করবে? সে চিন্তা করবে তাহলে আমি বিদেশ চলে যাই। এইভাবে দেশ থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ট্যুরিজম শিল্পের আমরা যে স্টুডেন্টগুলি তৈরি করেছিলাম সেগুলি কিন্তু দেশ থেকে বিদেশে চলে যাবে, অর্থাৎ ওরা বিদেশে
স্থায়ীভাবে চিন্তা করে চলে যাবে। এভাবে আমাদের আস্তে আস্তে চলে যেতে যেতে পরে দেখা যাবে কি আমাদের এই সেক্টরটা আর আমরা ভালো উদ্যোক্তা পাবো না। কিছু কিছু উদ্যোক্তা থাকবে যারা নাকি আপনার যারা উদ্দেশ্য করে এই কাজগুলি করেছে তারা থাকবে, তারা টিকে থাকবে, হয়তো 500-600 কোম্পানি থাকবে। কিন্তু এই 500-600 কোম্পানি দিয়ে তো সারা পৃথিবীর যে ট্যুরিজমের যে রিলেটেড যে লোকগুলি আমাদের দেশে আনার চেষ্টায় আমরা রত ছিলাম, সেটা কিন্তু হবে না। কারণ 50,000 ট্যুরিজম কোম্পানি এখন আমরা কাজ করছি আমার ধারণায়। এখন 50,000 লোকের কাজ কি 500 কোম্পানি করতে পারবে? কখনো পারবে না। কারণ ওই 500 কোম্পানির তারও কিন্তু 24 ঘন্টা, কেউ কিন্তু আমরা 24 ঘন্টা বাইরে না। তো 24 ঘন্টা আমাদের 500 লোকের জন্য 24 ঘন্টা, আর 50,000 কোম্পানির 50,000 লোকের জন্যও 24 ঘন্টা টাইম। তো সেইভাবে আমাদের এতে করে হবে কি বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট বাংলাদেশে আসবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে সম্ভাবনার খাত দেখা দিয়েছে সেটা এই বিধিমালার কারণে বন্ধ হয়ে যাবে। তা আমরা যে এই সেক্টরে আছি আমরা বলতে চাই, এই যে পর্যটন মন্ত্রণালয় করা হয়েছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করা হয়েছে, এগুলি কি আমরা তাদেরকে লালন পালন করছি আমাদের এই প্রতিষ্ঠানকে, এই সেক্টরকে, এই সম্ভাবনাময় সেক্টরকে বন্ধ করে দেওয়ার জন্য? না, কখনো না। আমরা এই পর্যটন মন্ত্রণালয়, আমাদের এই ট্যুরিজম বোর্ড, এগুলি সৃষ্টি করা হয়েছে আমাদের এই ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করার জন্য, আমাদের নতুন নতুন পথ আমাদের খোলার জন্য। এর সমস্ত কারণেই কিন্তু আমাদের সরকার তাদেরকে নিয়োজিত করেছে। কিন্তু সরকারের যে প্রধান তার পক্ষে তো সবসময় সম্ভব না কোন মন্ত্রণালয় কী করছে যাচাই বাছাই করা সম্ভব না। এই জন্য আমরা কাজ করছি, আমরা সরকার প্রধানকে জানিয়েছি কি করা উচিত এবং কি করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, এই আইন যিনি করেছেন বা যারা করেছেন অতি সত্বর এই বিধিমালা পরিবর্তন করে আমাদেরকে পর্যটন ক্ষেত্রে আমরা যারা ট্যুর অপারেটর আছি স্বাধীনভাবে সুন্দরভাবে যাতে কাজ করতে পারি সেই ব্যবস্থা করা হোক। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।